সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের শুভেচ্ছা। আজ আমরা সেই আমাদের স্বাধীনতা যুদ্ধের আঁতুড়ঘর ধানমন্ডি ৩২ ধ্বংস করার বিষয়ে এখন কথা বলবো আমাদের প্রিয় একজন সাংবাদিক নজরুল কবিরের সাথে। অনলাইনে, অফলাইনে, পেশাগত জীবনে নানা যুদ্ধে আছেন নজরুল। আরেকদিন তার যুদ্ধের খবরগুলো শুনবো। সরাসরি চলে যাই ৩২ নম্বরে। নজরুল, আপনার প্রথম থেকে অভিজ্ঞতাগুলো একটু বলেন। ৩২ নিয়ে আর কি বলবো, ধরেন যে সেই ৫ই আগস্টের সময় তো আমরা দেখেছিলাম। 15ই আগস্টে এর সময়ও আমি যেদিন প্রথম 15ই আগস্ট যাওয়ার চেষ্টা করেছিলাম, সেদিন যে বীভৎস চেহারা দেখেছিলাম। 5ই আগস্টের ঘটনার পর 5ই আগস্টের যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো, আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেন, তারপরে সবার আগে যেই কাজটি হয়েছিল সেটা বঙ্গবন্ধু জাদুঘর, মূলত বঙ্গবন্ধুর বাড়ি যেটা বঙ্গবন্ধু জাদুঘরে ছিল সেটা আক্রান্ত হয়েছিল। কালকে যেই ঘটনাটা ঘটলো এবং যেই লজিকে ঘটলো যে শেখ হাসিনার একটি অনলাইনে তিনি বক্তৃতা করবেন, এটার প্রতিবাদ করতে গিয়ে যেই ধরনের কর্মসূচি দেওয়া হলো, আমি জানি না যে পৃথিবীর কোথাও মানে একটি ঘটনার, একটি সরকারের পতনের 6 মাস হওয়ার পর মানে যদি কারো রোষও থাকে সেই সময় এইরকম বীভৎস ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। এখন ধরেন ৩২ নম্বরের প্রতি এই রাগ ক্ষোভের কারণটা কি? ওটা একটা ইট পাথরের বাড়ি, প্রাণহীন, স্পন্দনহীন একটা বস্তু। তো সেই বস্তুর প্রতি রাগ কেন? রাগটা আসলে তখনই থাকে মানুষের, সেটি হচ্ছে যখন আপনি রাগটাকে ভেতর থেকে না করে প্ল্যান ওয়াইজে আগান। ৩২ নম্বর আমাদের কাছে সেই আপনার 60-এর দশক থেকে শুরু করে যদি বলেন আপনি, ৩২ নম্বর আমাদের কাছে একটি বাঙালির স্বাধীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। এই ৩২ নম্বর বাড়িকে ঘিরে বাঙালি জাতির যেই রাজনৈতিক সাংস্কৃতিক অভ্যুদয় ঘটেছিল ৭১-এর সশস্ত্র মুক্তিযুদ্ধের সময়, সেই সময় কিন্তু এই ৩২ নম্বর বাড়িটি একটি সিম্বল অফ ইন্ডিপেন্ডেন্স হয়ে উঠেছিল। কারণ বঙ্গবন্ধুর জীবনের সঙ্গে বঙ্গবন্ধুর এটা বঙ্গবন্ধুর জীবনী যারা লিখেছেন বা জীবনী যারা পড়েছেন, আমি শুধু অসমাপ্ত আত্মজীবনীর কথা বলছি না, মানে বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে যারা জানেন তারা প্রত্যেকে জানেন যে ৩২ নম্বর বাড়িটি কিভাবে এইখানে ৩২ নম্বরে আসলেন তিনি বঙ্গবন্ধু, এবং এই ৩২ নম্বরকে ঘিরে কত ধরনের আন্দোলন হয়েছিল, সংগ্রাম হয়েছিল বাংলাদেশের। ফলে আজকে এই ৩২কে আক্রমণ করাটা আমার কাছে, এই আক্রমণটা হচ্ছে সিম্বল অফ কি বলবো এটাকে, যে সিম্বল অফ বাংলাদেশ। বঙ্গবন্ধুর বাড়ি ৩২ নম্বরকে আক্রমণ করা মানে হচ্ছে বাংলাদেশকে আক্রমণ করা। দেখেন, বাংলাদেশের যেই কি বলবো, যে প্রতিটা মানুষের যেরকম একটা বলি না যে রুহ থাকে, তো বাংলাদেশের রুহ হচ্ছে কি 71-এর মধ্য দিয়ে আমাদের যে রক্তের আক্ষরে লেখা সংবিধান, সেই সংবিধানের বাস্তবায়নের জন্যে, সেই সংবিধানকে মানুষের কল্যাণে নিমিত্ত করার জন্য এই ৩২ নম্বরের বাড়ি থেকেই সমস্ত কার্যক্রমগুলি পরিচালনা হতো। বঙ্গবন্ধু নিজের খুব বেশি দিন সৌভাগ্য হয় না এই ৩২ নম্বরে থাকার, কারণ তার কারাবাসে ঘটেছে অনেক বেশি বিষয়। কিন্তু বঙ্গবন্ধু কারাগারে থাকাকালীনও ধরেন যে আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে, সেটা আওয়ামী লীগ, ছাত্রলীগ, মানে সেই আমি মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ের কথা বলছি, সব সেন্টার পয়েন্ট ছিল ৩২ নম্বর। এখন এই ৩২ নম্বরকে কিন্তু পাকিস্তানিরাও উড়িয়ে দেয় নাই, মুক্তিযুদ্ধের সময় পুড়িয়ে দিয়েছিল কিন্তু গুড়িয়ে দেয় নাই। ৩২ নম্বরের জিনিসপত্র পুড়িয়ে দেওয়া হয়েছিল, ৭১ পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো আমার কাছে ধরেন ৫ই আগস্টের ঘটনার পর যখন প্রথম দফায় বঙ্গবন্ধু জাদুঘরে আক্রমণ করা হলো, সেই সময় আমার মনে হয়েছিল যে আচ্ছা, তাইলে তার মানে হচ্ছে যে এখন পাকিস্তান দর্শনের উন্মেষ ঘটেছে। পাকিস্তানি দার্শনিক বিশ্বাসে দর্শনের বিশ্বাসে যারা বিশ্বাসী আমাদের দেশে বাংলাদেশে আছে, তারা এই আক্রমণটা করেছে এই জায়গাতে। এখন যখন গুড়িয়ে দেওয়া হচ্ছে, আমার কাছে ব্যক্তিগতভাবে একটা ছোট লাইন মনে হয়, সেটি হচ্ছে ধরেন যে ডালিম যেমন বঙ্গবন্ধুকে খুন করেছিল ৭৫-এ যারা, তো ডালিমের উত্তরাধিকার তো রয়েছে আমাদের দেশে। সেই উত্তরাধিকাররা তালেবানি যে স্টাইল হয়েছিল, তালেবানের উত্থানের সময় আফগানিস্তানে,
তো আমি এটা কিভাবে বলতে পারি যে 32 নম্বরে এই হামলাটা হচ্ছে ডালিমের উত্তরাধিকার যারা ডালিমের উত্তরাধিকারীদের তালেবানি স্টাইলের আক্রমণ, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে রূপান্তর করার যে শঙ্কা আমি 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে করেছিলাম, তারই আরেক ধাপ বাস্তবায়নের রূপ দেখলাম হচ্ছে গতকাল রাতে বাংলাদেশে এই 32 নম্বরের আক্রমণের মধ্য দিয়ে। আপনি কোন সময় থেকে অনুসরণ করছেন এই ঘটনাটা? কালকে রাতে ধরেন যে যখন প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি প্রথম একটি দেখলাম হচ্ছে কালকে রাতে, মানে বাংলাদেশ টাইমে রাতে না, বাংলাদেশ টাইম দিনের বেলাতেই, যখন বিবিসি বাংলায় যে নিউজটা ছাপা হয়েছিল যে কালকে শেখ হাসিনা ছাত্রলীগের পেজে লাইভ অনুষ্ঠানে যোগ দিবেন, তারপর প্রথম আমার ব্যক্তিগত আমার চোখে পড়ে পিনাকি ভট্টাচার্যের একটি স্ট্যাটাস, তার পরবর্তীতে হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তার স্ট্যাটাস চোখে পড়লো, এরপরে চোখে পড়লো ইলিয়াস হোসেনের স্ট্যাটাস, এবং আমি দেখলাম যে আমি খুব চেষ্টা করছিলাম যে আসলে কি ঘটতে থাকে। বাংলাদেশের গণমাধ্যমগুলো প্রথম দিকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত, আপনি জানেন যে বাংলাদেশে সন্ধ্যার 7টার সময় প্রায় প্রাইম টাইম, এই টাইমটায় অনেকেই নিউজ টিউজ করেন, কিন্তু 7টার নিউজে বাংলাদেশের গণমাধ্যমের কোথাও কিন্তু শেখ হাসিনার ভাষণ নিয়েও কোনো নিউজ ছিল না, এবং মানে বিশেষ করে টেলিভিশনগুলোতে, এবং বঙ্গবন্ধুর বাড়িতে হামলার ডাক এটা নিয়েও 7টার নিউজে কোনো নিউজ নাই। পরবর্তীতে আমি বাংলাদেশের অনলাইন কাগজ যেগুলো আছে সেগুলোর কোনোটাকে দেখলাম যে তারা ফেসবুক লাইভ করা শুরু করেছে, যে এবং সেইখানে সন্ধ্যার পর থেকে কিন্তু ধীরে ধীরে লোক যাওয়া শুরু হয়, এবং সেই লোক জগলি যখন নাকি 32 নম্বরের সামনে প্রথমে ছিল, সেই 32 নম্বরের সামনে জড়িত হয়ে তারা নানা রকম স্লোগান দিতে থাকে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তারা নানা রকম ভাবে এটাকে ফ্যাসিবাদের কি বলে এটাকে বীজঘর বলছিল স্লোগানের ক্ষেত্রে, কেউ বক্তব্য রাখার চেষ্টা করছিল ওই ফেসবুক লাইভের ইয়েগুলোতে, কেউ এমনও বলছিল যে এই বাড়িটি হচ্ছে সমস্ত কিছুর জায়গা, বীজ এটা। তো আমি শুনতে একদিকে ভাবছিলাম যে তারা ডায়াগনোসিসটা ঠিকই বলেছে, যে সত্যিই তাই, বাঙালি এবং বাংলার দর্শনের বীজ তো বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন। অনেক বড় বড় নেতা থাকা সত্ত্বেও, সোহরাওয়ার্দী, শেরে বাংলা ফজলুল হক, মাওলানা ভাসানীর মতো নেতা থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়েছিলেন, নিপীড়িত মানুষের আকাঙ্ক্ষার প্রতীক হয়েছিলেন, আর তার এই বাড়িটিও হয়ে উঠেছিল সেই জন্যই এটির একটি আতুর ঘর। এটা খুব সত্য, ফ্যাসিবাদের আতুর ঘর না, বাঙালি দর্শনের আতুর ঘরে হয়ে উঠেছিল। তো সেইটা তারা ঠিকই আইডেন্টিফাই করেছে, আইডেন্টিফাই করে ফলে তারা এই আঘাতের জন্য গেছে। কিন্তু ইন্টারেস্টিং হলো, কোথাও কোনো পুলিশ বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, কারোরই কোনো বাধার সম্মুখীন হয়নি। ফলে 7টা থেকে 8টা পর্যন্ত ধীরে ধীরে লোক আসা শুরু হলো। প্রথমে একেবারেই তরুণতর, ওই ফেসবুকের লাইভের ভাষ্য অনুযায়ী কেউ মিরপুর থেকে এসছে, কেউ মোহাম্মদপুর থেকে গেছে, এরকম জায়গাটা ছিল। পরবর্তীতে ওই ফেসবুকের লাইভেই জানা গেল যে সেই ঐতিহাসিক রাজু, যেই সন্ত্রাস বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে যে রাজু মারা গিয়েছিল, তাকে কেন্দ্র করে যে রাজু ভাস্কর্য, সেখান থেকে ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল আসবে, এগুলো আমরা লাইভে শুনতে পাচ্ছিলাম, এবং ওইখানে উপস্থিত যারা জড়িত হয়েছিল তারা বলছিল। এবং খেয়াল করে দেখবেন এই 7টা থেকে 8টার মধ্যে আমরা দেখতে পেলাম বিভিন্ন মাদ্রাসার স্টুডেন্টদেরকে প্রথম আগে আসতে দেখলাম 32 নম্বরের সামনে, এবং তাদের লেবাস দেখলো আপনার কাছে স্পষ্ট হবে, তাদের শারীরিক বাহ্যিক অবয়ব দেখলো আপনার কাছে স্পষ্ট হবে, পোশাক তো বটেই। এরপরে তারা যেইভাবে আসলো সেটি হচ্ছে যে পুলিশ যখন নাকি মিছিলটা আসা শুরু করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেই মিছিলটা আসতে গিয়ে তারা বাধার সম্মুখীন হলো হচ্ছে আনুষ্ঠানিকভাবে কলাবাগানে একটি অস্থায়ী ক্যাম্প আছে আর্মির, সেখানে আর্মি কলাবাগানে তাদেরকে বাধা দিল প্রথমে। কিন্তু তারা সেই এর মধ্যে পুলিশ ছিল ক্যাম্পাসে শাহবাগের মোড়ে, পরবর্তীতে সেটি আমরা গণমাধ্যমের মাধ্যমে জানছি, শাহবাগের মোড়ে পুলিশ ছিল, এলিফ্যান্ট রোডের মোড়ে পুলিশ ছিল, কিন্তু তারা মোটামুটি
এক ধরনের নিরাপদ দূরত্বের রাস্তায় দাঁড়িয়েছিল, মিছিলটাকে যেতে দিয়েছে। কলাবাগানে এসে যখন বাধার সম্মুখীন হলো, এইদিকে তখনও পর্যন্ত বুলডোজার আনার কথা নানাজন বলছিল যে আসতেছে আসতেছে। খেয়াল করে দেখবেন এই প্রসঙ্গে বলে রাখি যে পিনাকি ভট্টাচার্যের স্ট্যাটাসে কিন্তু বলা হয়েছিল বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে, এবং তখন এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেছে যদি বুলডোজার সরকার না আনে, সহযোগিতা না করে, তাহলে যার যার বাড়িতে হাতুড়ি শাবল যা আছে তাই নিয়ে আপনারা যাবেন। এটা পিনাকি ভট্টাচার্যের স্ট্যাটাসে উল্লেখ করা ছিল। পরবর্তীতে আমরা কিন্তু সেই দৃশ্যটাই লক্ষ্য করলাম যে 8টা থেকে 8:10 মধ্যে কিন্তু প্রথম যখন লোক জমা হলো, প্রথম গেটটা ভাঙা হলো, এবং এরপরে ছাত্ররা সেইভাবে ইয়েতে ভাঙা শুরু করলো, এবং যত রাত বাড়তে থাকলো তত হলো। মূল যে আক্রমণটা, সেই আক্রমণটা ধরুন 8:30 থেকে 8:40 মধ্যে শুরু হলো, মানে ভয়ঙ্কর ভাবেই শুরু হলো, এবং আগুন জ্বালিয়ে দেওয়া হলো। ইন্টারেস্টিংলি ওই টাইমটায় যারা ওই সময় ফেসবুকে লাইভ করছিলেন, যে সমস্ত অনলাইন মিডিয়াগুলো বা ব্যক্তি উদ্যোগেও অনেকে লাইভ করছিলেন, আপনি জানেন যে এখন অনেক মজো আছে, মোবাইল জার্নালিস্ট আছে, তারা যখন করছিলেন সেই সমস্ত ক্ষেত্রে ইন্টারনেটের সার্ভিস সেই সময়টায় কমিয়ে দেওয়া হয়েছিল ওই জায়গাতে, ফলে বারবারই সেটা বাধাগ্রস্ত হচ্ছিল, এবং বিদ্যুৎ সেখানে বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে বিদ্যুৎ সেই বন্ধ করে দেওয়ার ফলে সেখানে এক ভুতুড়ে পরিবেশের জায়গাটা তৈরি হয়। এর মধ্য দিয়েই ততক্ষণে কিছু মূল মিডিয়া যাওয়া শুরু করলো। বিশেষ করে আমি দেখলাম সম্ভবত চ্যানেল 24, 21 টিভি, তাদেরকে প্রথম দিকে যেতে দেখলাম। পরবর্তীতে 71 টেলিভিশন, এই 3টা টেলিভিশনকে আমি ব্যক্তিগতভাবে ফলো করেছি, কিন্তু 8:30 পর্যন্ত আমি যমুনা টিভির কিছু পাইনি বা সময় টিভির কিছু পাইনি। কিন্তু এই 3টা টেলিভিশনের 8:30 দিক থেকে তারা ফাঁকে 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 দেখার 2 মিনিট 1 মিনিট করে দেখানোর চেষ্টা করছে। এরপরে গভীর রাত যত বাড়তে লাগলো, এবং একই সময়ে যখন নাকি সে 9টার দিকে শেখ হাসিনার লাইভ আসার কথা ছিল, উনি বোধহয় 9:05-7 দিকে লাইভে ঢুকেছেন, সেই রকম টাইমে ধরেন যে ততক্ষণে এখানে মহা উৎসব শুরু হয়ে গেছে। তো এর মধ্যে কলাবাগানে যে টিমটি ছিল সেনাবাহিনী যে আটকে রেখেছিল, এর বাইরে আরেকটি টিম, আমরা যতদূর জানতে পেরেছি, আরেকটি টিম তখন 32 নম্বরের দিকে মার্চ করে, যে তাদেরকে মানে সেইখানে সেটিও কিন্তু আমরা লাইভে দেখতে পাচ্ছিলাম। সেনাবাহিনীর যে টিমটি লাইভ যায় সেখানে তারা যখন ভবনের ভিতরে প্রবেশ করছে, তখন সেখানে ওই ছাত্র জনতার বাধার মুখে পড়ে, এবং একটা পর্যায়ে এরকম হয় যে চতুর্দিক থেকে ছাত্র জনতা সেই টিমটাকে ঘিরে ফেলে এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে। পরবর্তীতে সেনাবাহিনী কিন্তু পিছু হতে বাধ্য হয়, সেনাবাহিনীর অংশটুকু পিছু হতে বাধ্য হয়ে তারা আপনার নিশ্চয়ই বাড়ি ভাই মনে আছে, ওই যে আমি যদি ভুল না করি, ওইখানে রাসেল স্কোয়ারের যে মোড়টা, সেই মোড়ের ওইখানে একটা কলেজ আছে, এটা কি ডিগ্রি কলেজ যেন, সেই কলেজের আইল্যান্ড বরাবর, অর্থাৎ চিলিজ বলে যে রেস্টুরেন্ট আছে, সেই বরাবর তখন লাইন ধরে সেনাবাহিনী দাঁড়ায়। কিন্তু মানুষের নানা রকম ক্ষোভ উত্তাপ বাড়ছিল বলে পরবর্তীতে কিছু মানুষ আবার তারা মানে সেনাবাহিনীকে মোটামুটি একটা ব্যারিকেড দিয়ে রাখে, যাতে সেনাবাহিনীর গায়ে কেউ আঘাত না, সেনা সদস্যদের গায়ে কেউ আঘাত না করতে পারে। মানে রিয়েলিটিটা এরকম দাঁড়িয়ে গেল যে আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে সেনাবাহিনীকে নিরাপত্তা দিচ্ছে ওই সংক্ষুব্ধ যারা ভাঙতে গেছে তারা। এইরকম একটি দৃশ্য দেখতে পেলাম, যেটা বাংলাদেশের ইতিহাসে একটি মানে রেয়ার ইতিহাস, এটা আমি বলবো। তো সেই বাস্তবতা হলো, এবং সেটা সারা রাত ধরে চললো। আর এর মধ্য দিয়ে আমরা আজকেও সারাদিন যাবৎ খবর পাচ্ছি নানা রকম বিচ্ছিন্ন ঘটনা, অন্যান্যদের যারা মানে তাদের সন্দেহ হয়েছে, এরকম যে কাউকেই তারা মেরেছে, পিটিয়েছে, লাঞ্ছিত করেছে আজ, এবং এটা ভোর রাত্র পর্যন্ত চলেছে। এর পরবর্তীতে আমি ধরেন যে কিছু সময়ের জন্য আর সেই খবরটি ফলো করতে পারিনি। এরপরে আজকে সকালবেলায় খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম, সেই সময় শুনলাম যে সুধাসুধন কালকে রাত্রেই জ্বালিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমি শুধু, যেহেতু 32 নম্বর বলেছেন, সেই সুধাসুধন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তারপরে সেইখানে সুধাসুধনের পাশের একটা বাড়িতেও আগুন দেওয়া হয়েছে,
মানে প্রথমে ভুল করে আর কি তারা আইডেন্টিফাই করতে পারে না কোনটা সুদর্শন আর কোনটা অন্যজনের বাড়ি, বলে অন্য আরেকটি বাড়ি আগুনে দগ্ধ গেছে। এবং আজকে সকালবেলা আবার এই 32 নম্বরের ভাঙচুর চলছে, ওইখানে ভাঙচুর চলছে। এবং খেয়াল করে দেখবেন যে গণভবনের ক্ষেত্রে যে অবস্থাটা হয়েছিল, যে লুটপাট হয়েছে, এইখানেও কিন্তু 32 এবং সুদাসদনে একেবারে আপনার জানলা, ইট, যা যা অবশিষ্ট ছিল সমস্ত কিছু লুটপাট হয়েছে। এবং আমি যেটা পরবর্তীতে শুনলাম, বেশ কিছু মানুষ আগুন দিতে গিয়ে আহত হয়েছেন, বেশ গুরুতর আহত হয়েছেন যারা ওই সেখানে আগুন দিতে গিয়েছিল। তবে মৃত্যুর খবরটি আমি কনফার্ম করতে পারি নাই, তবে এরকম নানা রকম কথা শুনেছি, বেশ কয়েকজন নিহত হওয়ার খবর শুনেছি, কিন্তু এদের সত্যি নিহত হওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে যে একজন লোক আগুন দিতে এসে ভেতরে কোথাও আটকা পড়ে আগুনে মারা গেছেন। এটা কনফার্ম কিনা আমি জানি না, আমি ওইটা কনফার্ম করতে পারি নাই। আমি অবশ্য আর একটু বেশি শুনেছি, 3 জনের কথা শুনেছি। একজন মোটামুটি মধ্যবয়সী, যার পাঞ্জাবির আলখেল্লায় আগুন লেগেছিল, তিনি তৃতীয় তলাতে ছিলেন, তৃতীয় তলার ছাদে ছিলেন 32-এর। সেখান থেকে যখন বিভিন্ন জন মই দিয়েছিল, কারণ একদিকে ভাঙা হচ্ছে আর উপর থেকে নামতে পারছে না, নিচে আগুন ধরে গেছে, সে মই দিয়েও সে নামার সুযোগ পায় নাই, এরকম গল্প ও শুনতে পেয়েছি। আমি এক্সাক্ট ঘটনাটা কনফার্ম করতে পারি নাই, কারণ এখনো তো ধরেন আমরা গণমাধ্যম কর্মীদেরকে নানা ভাবেই আপনি জানেন যে আগে কনফার্ম না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে হুট করে অনেক কিছু বলতে পারে, কিন্তু আমরা যারা প্রফেশনাল পেশাদারী সাংবাদিকতা করেছি, আমাদেরকে একটা জিনিস কনফার্ম না হয়ে বলাটা মুশকিল। বাট ফলে মানে নিহতের ঘটনাটা এখন আমি কনফার্ম করতে পারছি না। এরপরে সকাল থেকে যেটা হলো, এর মধ্যে যেটা হয়েছে যে রাতের বেলা আরেকটু মিস করে গেছে। জি, বুলডোজার কোথা থেকে এসেছে? বুলডোজার আচ্ছা, বুলডোজারে 2 রকম ভাষ্য পেয়েছি। বুলডোজারে একরকম ভাষ্য পেয়েছি, যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সাবেক নেতা এখন উপদেষ্টা আছেন, পরবর্তীতে সিটি কর্পোরেশনের কাছ এখান থেকেই বুলডোজারটি আনা হয়েছে। আবার অন্য আরেকজন বলেছেন যে না, সেখান থেকে আনা হয় নাই, এটি আনা হয়েছে ওই যে এক্সপ্রেস ওয়ের কাজ চলতেছিল যে সেইখানে যে ছিল, সেখান থেকে আনা হয়েছে। আমি কনফার্ম নিউজটি এখনো কনফার্ম হইতে পারি নাই। আমি এই 2টা ভাষ্যই শুনেছি যে এই 2টি জায়গা থেকে সেই বুলডোজারটি আনা হয়েছে। আমরা যখন ঢাকায় যখন এই ঘটনা আর এই তাণ্ডব দেখছিলাম, ঠিক একই সময়ে তখন কিন্তু আরো একটি খবর আসছিল, ওই অনলাইন লাইভ দেখছিলাম, এবং রাতের বেলা তখন কয়েকটি মিডিয়াতেও আমি প্রথমে 71-এ দেখলাম, পরবর্তী চ্যানেল 24-এ দেখলাম খুলনার নিউজটি। খুলনায় বঙ্গবন্ধুর ভাই যে আবু নাসের খানের যে ভাই আছেন, উনার যে বাড়ি শেখ বাড়ি নামে খুলনায় পরিচিত ছিল, সেই শেখ বাড়িতেও বুলডোজার দিয়ে, সেখানে শুরুতেই বুলডোজার দিয়ে আক্রমণ করা হয়েছে এবং গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেটা সিটি কর্পোরেশন থেকে নিয়ে যাওয়া, সেটা মোটামুটি কনফার্ম করতে পেরেছি যে সিটি কর্পোরেশন থেকে নিয়ে যাওয়া হয়েছে, খুলনা সিটি কর্পোরেশন থেকে। এই আপনি শুধু এইটা না, পরবর্তীতে রাতের বেলা নানা জায়গা থেকে খবর পাচ্ছিলাম। আমি যদি বলি আপনাকে, কয়েকটা আমি জাস্ট নোট নিতে পেরেছিলাম, দাঁড়ান আপনাকে বলছি। সেইটা হলো সুদাসদন ও তার পরবর্তীতে আওয়ামী লীগের যে একটি গবেষণা সংস্থা ছিল CRI, তাদের যে অফিস ছিল, সেই অফিসটি আগুন দিয়ে জ্বালানো হয়েছে। এরপরে আর একই সঙ্গে যে সমস্ত জায়গায় আগুন এবং বঙ্গবন্ধুর মুরাল ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার যতগুলো জায়গাতে মুরাল ছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বঙ্গবন্ধু হল, যেই বঙ্গবন্ধু হলটি কিন্তু সেই ইয়াতে খালেদা জিয়ার আমলে হওয়া নামকরণ করা, সেই 91-92 সালে সেই বঙ্গবন্ধু হল এর নাম কালকে রাত্রে পরিবর্তন করা হয়েছে। এতদিন পর্যন্ত আনুষ্ঠানিক পরিবর্তন হয় নাই। ছাত্ররা কালকে সেটার নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল করেছেন। শেখ হাসিনার নামে যে হল ছিল বা নাম ফলক যেগুলি ছিল, সেগুলি কালকে গুড়িয়ে দেওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। এছাড়া রাজশাহীতে যুব মহিলা লীগের এক নেত্রীর বাড়িতে আক্রমণ হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ হলো যে তিনি আওয়ামী লীগের লিফলেট বিলি করেছিলেন। সেই নেত্রীর স্বামীকে মারধর করা হয়েছে, বাড়ি ঘরে আগুন দিয়ে দেওয়া হয়েছে, এবং সেইখানে আহতের ঘটনা আছে। এক্স্যাক্টলি কত সংখ্যা বা কে, সেটা জানতে পারিনি। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর হয়েছে। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুল আলম হানিফের বাড়িতে বুলডোজার দিয়ে আক্রমণ করা হয়েছে।
চট্টগ্রামের জামাল খানে আপনি জানেন যে জামাল খান একটি খুবই ব্যস্ততম রাস্তা, আপনি দেখেছেন প্রেস ক্লাবের ওইদিকে কাছে, সেখানে রাস্তায় অনেক মনীষীদের বক্তব্য ছিল, অনেক মনীষীদের ছবি ছিল, বঙ্গবন্ধুর ছবি ছিল, সেগুলো সেই বঙ্গবন্ধুর ছবি এবং ওই মনীষীদের ছবি মুরাল ভেঙে ফেলা হয়েছে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলা হয়েছে। ময়মনসিংহ সার্কিট হাউসে একটি মুরাল ছিল এবং একটি আবক্ষ মূর্তি ছিল বঙ্গবন্ধুর, কারণ বঙ্গবন্ধু একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সার্কিট হাউস মাঠে এক সময়, সেইটাকে স্মরণ করে সেই আবক্ষ মূর্তিটি করা হচ্ছে, সেটি ভেঙে ফেলা হয়েছে। তারপরে খুলনায় তো বললামই যে শেখ বাড়িতে আক্রমণ হয়েছে। ভোলায় ইন্টারেস্টিং, মৃত্যু পথযাত্রী আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ বাড়িতে আগুন এবং ভাঙচুর করা হয়েছে এবং সেই বাড়িও গুড়িয়ে দেওয়া হয়েছে। যশোরে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি ভেঙে ফেলা হয়েছে। সাতক্ষীরায় শহীদ আসিফ চত্বর বলে যেটি খ্যাত, এবং সেইখানে বঙ্গবন্ধুর মুরাল ভাঙা হয়েছে। বরিশালে হাসনাত আব্দুল্লাহর বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। পিরোজপুরে আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বাড়িতে আগুন দিয়ে ভাঙচুর করা হয়েছে, লুটতরাজ করা হয়েছে। একই অবস্থা চুয়াডাঙ্গায়, কিশোরগঞ্জে, সুনামগঞ্জে, পঞ্চগড়ে, আমি আরেকটা ভুলে গিয়েছিলাম, ঝালকাঠিতে আপনার বরিশালে আমির হোসেন আমুর বাড়ি জাস্ট মানে ঘুরিয়ে দেওয়া হয়েছে একদম, আমির হোসেন আমুর বাড়ি। তারপরে কুমিল্লায় এমপি ছিলেন এবং মেয়রের জানেন যে বাহারুদ্দিন বাহার এবং তার কন্যা মেয়র ছিলেন, তাদের বাড়ি লুটতরাজ হয়েছে, ভাঙচুর হয়েছে এবং সেখানেও কুমিল্লা সিটি কর্পোরেশন বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে পাবনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই আপাতত কালকে রাত পর্যন্ত আমি এই কয়টার খবর পেয়েছি, আপনাকে সেই ডাটাটা বললাম আর কি। সোজা কথা হচ্ছে যে বঙ্গবন্ধুর নাম, বঙ্গবন্ধুর ছবি যেখানে যেখানে আছে সবই তাদের কাছে এখন অ্যালার্জি হয়ে দাঁড়িয়েছে। মানে মুরাল তো প্রাণহীন, তাই না? তো মুরালটাই সহ্য হচ্ছে না। তো এখন ধরেন এর একটা অন্য ইন্টারপ্রিটেশন আছে, এটা নিশ্চয়ই সলিমুল্লাহ খান আলী রিয়াজরা খুব ভালো বুঝবেন, যে একটি মানুষের একটি নাম বা একটি প্রাণহীন ছবি, একটা ছবির প্রতি তাদের এই রাগ, তাদের ভাষায় রাগ, যে এত ভয়, আমি বলবো এটা এত ভয়, তো সেইটার তাহলে তার দর্শনের প্রতি তাদের কেমন ভয় তাহলে? কারণ এই ভয়টা আসছে কোথায়? কারণ তারা জানে যে এই দর্শন বা আদর্শের একটা শেকড় মানুষের হৃদয়ের মধ্যে আছে। ফলে সেই ভয় থেকেই মানুষ দেখবেন যখন খুব বেশি মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যায়, সে অনেক বেশি প্যানিক হয়ে অনেক বেশি বেপরোয়া হয়ে যায়। তো আমি সেই রকম একটা তাণ্ডব লক্ষ্য করলাম আর কি কালকে। এবং আফগানিস্তানে যে জি তালেবানি উত্থান যখন প্রথমবার ঘটে, সেই সময় আফগানিস্তানে যা ঘটেছিল আমার আজকে তাই মনে হলো। এখন ধরেন আমি এই যে জাতীয় কথাবার্তা বলছি না, আমি কিন্তু এক ধরনের মেন্টাল প্রিপারেশন আমার হয়ে গেছে যে আজকে যদি বঙ্গবন্ধুর মুরালকে এরকম তারা সহ্য করতে না পারে, আমার মধ্যে একটা ছোট চুনোপুরি নজরুল কবিরকে সহ্য করার তাদের কোনো কারণ নাই। ফলে আমি এক মোটামুটি মৃত্যুর ঝুঁকি নিয়েও সত্য উচ্চারণগুলি করে যাচ্ছি একজন কলম পেশা হিসেবে। আমি শহীদুল্লাহ কায়সার যদি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, সিরাজউদ্দিন হোসেন মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, শহীদ সাহেবকে 25শে মার্চ সংবাদ অফিসে পুড়িয়ে মরতে হয়েছে, সেলিনা পারভিনকে তুলে নিয়ে গিয়ে, আমি শুধু সাংবাদিকদের নামগুলি বলছি আপনাকে, যে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলেছেন। ফলে 71-এ তো সাংবাদিকরা ছিল চক্ষুশূল এই পাকিস্তানি দর্শনে বিশ্বাসী যারা। তো সুতরাং আজকে আমরা যারা পাকিস্তানি দর্শনকে বিশ্বাস করি না, আমরা যারা বাংলাদেশ দর্শনে বিশ্বাস করি, আমরা যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত 4 মূলনীতিকে ওন করি, সেটা আওয়ামী লীগ ওন করলো কি করলো না আমার দেখার ব্যাপার না। এই যে শহীদদের রক্তের আখরে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে আমি ওন করি। ফলে আমার জায়গা থেকে সত্যের পক্ষে কথা বলাটা, এটা আমি মনে করি আমার জন্য ফরজে আইন। ফলে আমি সেই কথাটা বলে যাচ্ছি, সেই কারণে আপনার সঙ্গে কথা বলি। আমার কাছে মনে হয় যে এই কাজগুলো যারা করছে, তারা আসলে আরো বেশি করে আওয়ামী লীগকে, বাঙালির দর্শনকে আরো বেশি করে শক্তিশালী করছে। কারণ
যদি মানুষের মধ্যে আওয়ামী লীগের সরকারের প্রতি যে রাগ ক্ষোভ ছিল, সেই রাগ ক্ষোভ গুলো ক্রমশই বিলীন হয়ে যাচ্ছে এই যে এদের এই তাণ্ডবের মধ্য দিয়ে। ফলে আমি কিন্তু এই ধ্বংসস্তূপের মধ্যে দিয়েও ওই ফিনিক্স পাখির জন্মের জায়গাটা দেখতে পাচ্ছি। জি বাড়ি ভাই। নজরুল কবির 5 আগস্ট যখন ঘটনাটা ঘটে, 32 নম্বর যে আগুন আমরা দেখি, 5 আগস্টে সরকার ছিল না, দেশের সরকার ছিল না, বা ইউনূস সাহেবও বলার চেষ্টা করেছেন, এগুলা তাদের ধর্তব্যের ইয়েটা ছিল না। এখন যে ঘটনাটা ঘটলো দেশে, এখন সরকার আছে, সরকার দাবি করছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সাধারণ একটা বাড়ি যদি হয়, মানুষের যে কোনো বাড়িতে যদি কেউ ধ্বংস করতে যায়, এটা দেশের আইনে ফৌজদারি অপরাধ। 32 নম্বরের বাড়ি ঘোষণা দিয়ে ধ্বংস করাটা এবং সবার নির্লিপ্ত অবস্থা যেটা, এটা যেমন আমি একটা নিউজে পড়লাম সুধাশোধনের ব্যাপারে ফায়ার ব্রিগেডের লোকেরা বলেছে যে তারা খবর পেয়েছে নিরাপত্তার অভাবে তারা যেতে পারে নাই। বাংলাদেশে একটা ঘর, একটা সাধারণ বাড়ি, মনে করেন শেখ হাসিনার দরকার নাই, ডক্টর ওয়াজমি বাড়ির দরকার নেই, সাধারণ মানুষ ফায়ার ব্রিগেড যেতে পারছে না নিরাপত্তার অভাবে। 32 নম্বরে সুধাশোধনের সামনে যে নিগ্রহ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম, সাধারণ মানুষ। আপনার কি মনে হয় নজরুল, এতদিন ধরে আপনি সাংবাদিকতা করছেন, এইখানে আজকে এখন পর্যন্ত সরকারের কোনো ভাষ্য আছে ব্যাপারে? আমি অন্তত আপনার এখানে বসার আগে বাংলাদেশ টাইম ধরেন বেলা 3টা পর্যন্ত সরকারের কোনো ভাষ্য আমি পাইনি। আমি আপনাকে একটা ছোট কথা বাড়ি ভাই মনে করায় দিই। এই তো সম্ভবত 24 ঘন্টা বা 48 ঘন্টা আগে যে উত্তরা পশ্চিম থানার হামলা, এর আগেও আরো কয়েকটা থানায় হামলা হওয়ার পরে আমি এই প্রতিবেদনটি দেখছিলাম 71 টেলিভিশনে, মহিম মিজানের একটা রিপোর্টে, এবং কোয়েশ্চেনটি তারই ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি, যে এইভাবে থানা আক্রমণ হচ্ছে বিভিন্ন জায়গাতে, এইটা কি মানে কি। তখন উনি হাসতে হাসতে, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, 2-1টা এমন ঘটনা তো ঘটবেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। আপনি খেয়াল করে দেখেন যে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে জাতীয় ঘটনা ঘটবে, তার মানে এটা কি দাঁড়াচ্ছে? তাহলে আমি যদি এখন সরল সমীকরণ করি, একজন সাধারণ, আমি সাংবাদিকতার কথা বাদই দিলাম, সাধারণ জায়গায় কালকে বাংলাদেশে সরকারের পক্ষ থেকে যে রোলটা প্লে করা হইলো, এই তো দিনের মতো স্পষ্ট যে সরকারি পৃষ্ঠপোষকতা এটা করা হয়েছে। এই সরকার নিজে ফৌজদারি অপরাধ করেছে, কারণ একটা দেশে যদি সরকার বলে কোনো কিছু থেকে থাকে, বৈধ অবৈধ তো পরের ব্যাপার, তারা তো দাবি করছেন তো তারা সরকার। চেষ্টা করার কথা তার। আপনি কই রে ভাই, মানে মানুষজন এইটা আপনি ধরেন যে ওইটার জন্য শিক্ষিত হওয়া লাগে না, কোনো কিছু পড়াশোনা করা লাগে না, সাধারণ মানুষের মধ্যে রিয়াকশন হচ্ছে ইউনূস গেছে গা, কোড অ্যান্ড কোড ডায়লগ দিচ্ছে আপনাকে। রাত্রে যখন এই ঘটনা করতেছে তখন সাধারণ মানুষের ভাষ্য হচ্ছে যে ইউনূস তো শেষ, ইউনূস মনে হয় পলাইছে, এটা সাধারণ মানুষের ভাষ্য। তার মানে একটা দেশের সরকার যদি থাকে, সেই সরকার পারুক বা না পারুক, আপনি মবের সঙ্গে পারলেন না, তালেবানি উত্থানের সময় যুদ্ধ করে নাই, তালেবানদের ঠেকানোর চেষ্টা করা হয় নাই। আফগানিস্তান যদি বাইরে থাকে, আরেকটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা দেশ স্বাধীন হওয়া, আমি তাদের ভাষায় যদি বলি তথাকথিত এই বিপ্লব যদি হয়ে থাকে, অভ্যুত্থান হয়ে থাকে, তাহলে সেই সরকার কই? বাইরে এগুলি হচ্ছে আমার আপনার লাগবে না, এগুলি একটি একটি করে আওয়ামী লীগের যেরকম সমালোচনা ছিল যে তার একটা একটা পাপ জন্ম হয়েছিল, এই গত 6 মাসে যে পাপ জন্মাইল, এই সরকারের উত্থান জন্ম, যে 5ই আগস্টের পাপের মধ্য দিয়া আর 5ই ফেব্রুয়ারিতে মহা পাপের মধ্যে দিয়ে যে রকম ঘটনা ঘটলো, তার প্রমাণ হয়ে গেছে ইউনূসের সরকার বলে কিছু নাই, ডক্টর ইউনূসের সরকার নাই, অন্তর্বর্তী সরকার বইলা কিছু নাই। একটা দেশের সরকার তাকে এটা হইতে পারে না, আমার বলা লাগে নাই। তাদের জোনায়েদ সাকির সংগঠন করে ফিরোজ ফেসবুকে স্ট্যাটাস দেখছে, যেটা ফৌজদারি অপরাধ। ওই ফিরোজ আবার সংবিধান সংস্কার কমিশনের সদস্য।
তো তারা নিজেরাই তো বলতেছে যে এটা ফৌজদারি অপরাধ হয়েছে, আমার আপনার বলা লাগবে কেন? তো এখন ফৌজদারি অপরাধ যারা করলো ওরা পৃথিবী তো দেখছে, এদের চেহারা তো স্পষ্ট। তো ফলে তাদের ব্যাপারে ব্যবস্থা নিবে না, নিবে কেমনে? মরালিটি থাকতে হবে তো। আদালত আছে, বাংলাদেশের হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, তারা সুমোটো ভাই আসলে আছে, কিভাবে করবে? কারণ যেখানে আমি ভাবি ভাই একটা মব ভায়োলেন্সের মধ্য দিয়ে যখন বিচারপতি চেঞ্জ হয় এবং নতুন বিচারপতিরা শপথ নেন মব ভায়োলেন্সের হিসেবে, ফলে সেই বিচারপতিদের কি করে মরালিটি থাকবে এদেরকে অপরাধী বলার? তাই করছে তারা। একটা মব ভায়োলেন্সের মধ্য দিয়া যখন একটা সরকারের পতন ঘটায়, আমি বলছি ওই সরকার খারাপ, কিন্তু যখন মব ভায়োলেন্স করেন আপনি, ডিক্লেয়ার দিয়ে মব ভায়োলেন্স, আপনি বোঝেন এটা তো রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী কাজ, রাষ্ট্রদ্রোহীদের কাজ। রাষ্ট্র বসে বসে আঙ্গুল চুষছে। যে দেশপ্রেমিক সেনাবাহিনী বলে সেই সেনাবাহিনী আমি জানি না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নিজের বিবেকের কাছে দাঁড়াক একবার। ইকবাল করিম ভুইয়া নিজের চেহারা দেখো কায়নায়। ভাইরে কেউ কিন্তু বাদ যাবেন না আপনারা। দুধ কলা দিয়ে যে সাপ পুষতেছেন আপনারা, কেউ বাদ যাবেন না এই সাপের চবল থেকে। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার যে প্ল্যান গত 2 দশক ধরে করা হচ্ছিল, তার চেহারা দেখতে পাচ্ছি আমরা। ইতিহাস কাউকে মাফ করে না, ভুলে গেলে চলবে না, ভুলে গেলে এটা চলবে না। এই দেশে বাংলাদেশ চায় নাই যে সেই রাজাকারকে মন্ত্রী বানানো হয়েছিল। এই দেশে যে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে জাতিসংঘে কথা বলছিল তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হয়েছিল। তারা কিন্তু কেউ আর ইতিহাস কিন্তু তাদের মাফ করে নাই। আজকে যারা এই কাজগুলি করছেন, আমি হয়তো থাকবো না, আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু এই সত্যগুলো আমি এই পরবর্তী প্রজন্মের জন্য, আমার সন্তানদের জন্য বলে যাচ্ছি আজকে। ইকবাল করিম ভুইয়া, আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন, আপনারা কোন রাজনৈতিক দল করতে চান? এই মব ভায়োলেন্সের রাজনীতি? আমি বাড়ি ভাই, আমার কথাগুলো খুব সংক্ষিপ্ত মনে হতে পারে। একটা সংগঠন মনে করেন আপনারা এখানে কোন কোন সংগঠন ছিল ভাঙচুরে? না ডিক্লেয়ার দিয়েছি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাংগঠনিক জায়গায় যদি বল, তারপরে কে ছিল না? মানে অর্থাৎ এইখানে যদি আপনি বলেন সরাসরি, আমার কাছে সকল ফুটেজ নাই বা তথ্যগুলো এখনো পর্যন্ত ম্যাচিউর হয় নাই, কারণ প্রক্রিয়া চলছে এখন মব ভায়োলেন্সে। ফলে আদৌ ধরেন যে আমার মনে হয় অন্তত বিএনপি এরকম একটি জায়গায় যাওয়ার কথা না, যদ্দূর ধারণা করি। আমি চেষ্টা করব যে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কারা কারা গেছে, এদের রাজনৈতিক পরিচয়টা কি। আমি ব্যক্তিগতভাবে যারা মনে করি যারাই গেছেন কালকে তারা সেইখানে যে সংগঠনে গিয়ে থাকুক, তারা কেউ বাংলাদেশের পক্ষে কেউ যায় নাই। এক, আর তার চেয়ে বড় অপরাধ, বড় ক্রাইম করেছেন যারা প্রশ্রয় দিয়েছেন, বাধা দেন নাই, যারা আমার জানমালের নিরাপত্তার শপথ নিয়েছেন, যারা বিবেকের তাড়নায় শেখ হাসিনার বিরুদ্ধে নেমেছিলেন, তাদের বিবেক কি আজকে মরে গেছে? এই কোন রিয়েল অবস্থান আপনাদের? ফলে যেই ঘৃণা কালকে প্রকাশ করা হলো, যে ঘৃণার রাজনীতিকে মানে আপনি প্রশ্রয় দিলেন, এর ঠিক তীব্র গুণে, তার চেয়ে 2000 গুণে কিন্তু আরো বড় তীব্র ঘৃণা অপেক্ষা করবে। ইতিহাস এমনেরই, বাংলাদেশটাকে ধ্বংস করবেন না আপনারা। আমাকে একটু বলুন তো, বিএনপি সাম্প্রতিক কালে তার যে স্ট্যান্ড গুলা ছিল, বিএনপি সংবিধানে হাত দিতে দেয়, সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার একমত হয় নাই, বিএনপি রাষ্ট্রপতিকে অপসারণে একমত হয় নাই, বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে একমত হয় নাই। এই ইস্যুতে বিএনপির কোনো ভয়েস পাওয়া গেছে এখন পর্যন্ত? আমি দুপুর পর্যন্ত পাইনি বাড়ি ভাই। আমি প্রত্যাশা করি বিএনপি যদি গণমানুষের রাজনৈতিক দল করে, তারা একটি স্পষ্ট অবস্থান নেবে।
এটা আমার বিশ্বাস। কারণ বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা আছেন। বিএনপি, আপনি তো অ্যাডভোকেট ফজলুর রহমানের কথা জানেনই, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি তীব্রভাবে ক্রমাগত এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে বলে যাচ্ছেন। ফলে আমি মনে করি যে বিএনপির অবস্থান হবে ভিন্ন। এটা আমার ব্যক্তিগত ভাবে আমার মনে হচ্ছে, আমার সাংবাদিকতা জীবনের অবজারভেশন দিয়ে, বিএনপি এত কাঁচা পলিটিক্স করে। এটা কি কোনো প্রচারণা আছে যে এরকম খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল, ওইটার পাল্টা হিসেবে এই কাজটা তারা করছে? শোনেন, এখন তো এটা যে অপরাধমূলক কাজ, যখন একজন অপরাধী করে, জেনে শুনে যখন অপরাধের ডাক দেয়, তখন তার কাউন্টারে সে নানা রকম ন্যারেটিভ তৈরি করে। তো বৈষম্য বিরোধী ছাত্র দলের করার কথা ছিল, তাহলে তো বিএনপি গিয়ে ডিক্লেয়ার দিয়ে বিএনপির করার কথা ছিল, এদের গিয়ে তো করার কথা ছিল না। আমি বারবার করে এই কারণে বলি বাড়ি ভাই, যে এতটা সহজ বা হালকা বিষয় নয়। বাংলাদেশ নামক রাষ্ট্রটি যেই ফিলোসফির উপর দাঁড়িয়ে, সেই ফিলোসফিকে ধ্বংস করার জন্য তার প্রতীক হিসেবে যা যা আছে সেই সমস্ত জায়গায় আঘাতগুলি করা হচ্ছে, যাতে করে বাংলাদেশ দর্শনে যারা বিশ্বাসী তাদের মরালিটি ভাঙা যায়। এই একই ভুল কিন্তু 71-এ পাকিস্তানিরাও করেছিল। আপনার মনে পড়ে না, 52-র 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার ভেঙে ফেলা হয়েছিল? ভাঙতে পারছে সেই শহীদ মিনার? আর 71-ও ভেঙে ফেলা হয়েছিল। 71-এ তো আরো বেসাকার করছে। আমি এই যে উদাহরণগুলো বলছি, মসজিদ করা হয়েছিল সেখানে, কিন্তু 71-এ হ্যাঁ, নামাজ পড়ছে না কিছু করছে। এইবারও পিনাকি ডাক দিছে যে মসজিদ বানানোর জন্য। ফলে ধর্মের এই ধরনের, আপনি কি কারো ব্যক্তিগত সম্পত্তিতে এই ধরনের কোনো ঘোষণার মাধ্যমে মসজিদের কোনো সম্ভাবনা দেখেন আপনি? এটা যে কেউ বোঝে বাড়ি ভাই, এটা যে কেউ বোঝে। আমি শুধু একটা কথা বলি বাড়ি ভাই, এই বাংলাদেশটাকে যারা শেষ করতে চায়, এটা তাদের কাজ। আমি যেই কথাটা বলছিলাম যে মরালি আমাদেরকে ভেঙে দিবে, পাকিস্তানিরাও তাই মনে করেছিল। কিন্তু বাঙালি এমন একটা জাতিসত্তা, বা এই দেশের সংখ্যাগরিষ্ঠ যে নিপীড়িত মানুষ, শোষিত মানুষ, শ্রমজীবী মানুষ, তাদেরকে কিন্তু দমানো যায় না। যে কারণে 71-এর জনযুদ্ধ হয়েছিল। সমালোচনা আছে, আওয়ামী লীগের অনেক নেতৃত্ব সরাসরি সশস্ত্র ফ্রন্টে যুদ্ধ করেন নাই, কিন্তু সাধারণ মানুষ যুদ্ধে গেছিল। কেন? কারণ সাধারণ মানুষ এই দর্শন, তার চাওয়াটুকু খুব স্বল্প। ঠিক এখনো কিন্তু এই মানুষের কাছে, যারাই সাধারণ মানুষ একেবারে নামে নেই আন্দোলনে তা তো না, কিন্তু সেই যে যারা নেমেছিলেন তারা কিন্তু সবাই ঘরে ফিরে গেছেন। কারণ তাদের মধ্যে বরঞ্চ অনুশোচনা, অনুতপ্ততা আসছে। আমি এরকম অসংখ্য পরিবারকে জানি যে মা তার সন্তান সহ গিয়েছিলেন মিছিলে, সেই মায়েরা বলছে আমরা এটা কি করলাম, এ কাদেরকে আনলাম। তো এই রিয়েলাইজেশন তো সারা দেশেই আছে। এটা দিয়ে আমি আওয়ামী লীগকে জাস্টিফাইও করছি না, আওয়ামী লীগকে গ্লোরিফাইও করছি না। আপনি একটা নাম এখানে উল্লেখ করেছেন, কেন এটা? ইকবাল করিম ভূঁইয়া? না, সম্প্রতি খুব চাঞ্চল্যের জায়গা তৈরি হয়েছে। কারণটা হয়েছে, আমি গণমাধ্যমে রিপোর্ট দেখলাম যে উনি, কারণ এই নামটি এবারকার এই আন্দোলনে উনি যখন ইয়ে করেছিলেন, আপনার ফেসবুকে লাল করেছিলেন আন্দোলনের সাথে সংহতি জ্ঞাপন করে, সেটি ব্যাপক হারে সাধারণ মানুষ এবং সেনাবাহিনীর মধ্যে প্রভাব ফেলছিল। এটি শুধু আমার উপলব্ধি না, এটা উনার উপলব্ধি হয়েছে। গত জানুয়ারিতে, 4 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত তিনি তার ফেসবুকে ক্রমাগত এই আন্দোলন সম্পর্কে পোস্ট দিয়ে গেছেন, এবং সেইখানে তিনি এটাকে সিজার বলেছেন, কি বলে, অকাল সিজার বলেছেন এই মানে এই মুভমেন্টকে। সেখানে অভ্যুত্থান না বলে এটা অকাল সিজার হওয়া অভ্যুত্থান বা বিপ্লব বলেছেন। তো ইকবাল করিম ভূঁইয়ার এক ধরনের ইমেজ ছিল সেনাবাহিনীতে। আমরা যখন গণমাধ্যমে কাজ করেছি, আমরা জানতাম যে উনি খুব প্রফেশনাল মানুষ, অনেস্ট মানুষ। এইরকম একটি প্রচারণা কিন্তু ছিল সেনাবাহিনীর মাঝে, এখনো কিন্তু সাবেক হিসেবে। ফলে ওনার নেতৃত্বে যখন এই যে রাওয়া ক্লাবে সামরিক শাসন, সামরিক বাহিনী যখন নাকি মোতায়েন করা হলো শেখ হাসিনার শেষ সময়টায়, তখন ওনারা কিন্তু একটা অবস্থান নিয়েছিলেন। ফলে আজকে আমি এই নামটা বললাম এই কারণেই
যে যা যা ঘটছে, ওনারা সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে বলেছেন যে তারা একটা রাজনৈতিক দল করতে চান। ভেরি গুড, খুবই ভালো কথা। বাংলাদেশে সামরিক বাহিনী উর্দি পড়া লোকেরা আসছে রাজনীতি করতে, জিয়াউর রহমান, এরশাদ এরকম উদাহরণ, এবং তাদের সঙ্গে অনেক সহযোগীরা আসছে। ফলে আমি এটাকে খারাপ অর্থে দেখছি না। কিন্তু আপনি যেহেতু এই আন্দোলনের সংহতি জ্ঞাপন করেছিলেন, যেই সংগঠন এর আন্দোলনের সংহতি জ্ঞাপন করছে, সেই সংগঠন ডিক্লার দিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে, তাহলে ইকবাল করিম ভুইয়ার দায় আছে না? উনার বিবেকের দায় আছে না? এই বিবেকের দায়ের জায়গা থেকে আমি উনাকে আহ্বান জানাই যে একটু সত্যের মুখোমুখি দাঁড়ান। আমরা খুব ছোট মানুষ, আমরা বিহাইন্ড দ্য সিনের অনেক কাহিনী যদি সেই সময় টের পেয়ে থাকি, আপনারা পেলেন না? আপনি তাকে সেনাবাহিনীর কমান্ড ছিলেন। আমার মধ্যে একটা ছোট সাংবাদিক, আমি টের পাচ্ছিলাম যে এই আন্দোলনের, কোটা আন্দোলনটাকে সামনে ব্যবহার করে বিহাইন্ড দ্য সিনে কি ঘটতে যাচ্ছে, অল আর এখন ঘটছে। তো আমার ছোট সোর্স, ছোট শক্তি, ছোট অবজারভেশন, ছোট মাথার ছোট বুদ্ধিতে আমি বুঝছি। আর আপনার সিস্টেমিক ওয়ে থেকে এই দেশের সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করেছেন, কমান্ড করেছেন, আপনারা বুঝলেন না? ওয়াকারুজ্জামান সাহেব এখন আমার দেশের সার্বভৌমত্বের নেতৃত্ব দেওয়া প্রধান লোক, আপনারা টের পাচ্ছেন না? এখন আমাদের এই সেনাবাহিনী জাতিসংঘ বাহিনীতে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র, এবং বিভিন্ন দেশে এইসব পরিস্থিতি তারা সামাল দেয়, চমৎকার ভাবে সামাল দেয়। এই সেনাবাহিনী নিজের দেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রাপ্ত অবস্থায় আপনি কি করেন না ফুসফাস মারেন না ঢুসঢাস অবস্থা? আমি জানি না বাড়ি ভাই, এই জায়গাটা খুব পেইন দেয়। ধরেন আমার কষ্টটা হয় কখন জানেন বাড়ি ভাই? এই দেশে দেখেন, আপনাদের মাধ্যমে আমরা সাংবাদিকতার কাজ শিখেছিলাম। আপনি 90-এর পরে, আমি বলবো যে 90-এর যখন আমরা অভ্যুত্থানের ফল ঘরে তুলতে পারলাম না, লিজেন্ডারি ভোটে আপসীন নেত্রী যখন ক্ষমতায় আসলেন, একের পর এক ছাত্রদের 10 দফা তিনি ভঙ্গ করলেন, একটিও মানলেন না। তিনি 3 জোটের রূপরেখা ভঙ্গ করলেন, সরকারি গঠন করলেন যুদ্ধাপরাধীদের দল জামাতে ইসলামকে সমর্থনে। অথচ সুযোগ ছিল তার, সেখানে রাশেদ খান মেনন, মনিরুল হক চৌধুরীরা, সুরঞ্জিত সেনগুপ্ত, তারা স্বতন্ত্র সংসদ ছিলেন। এই 3 জনের সহযোগিতা নিয়েও সেই সময় সরকার গঠন করতে পারতেন, কারণ 3 জোটের রূপরেখা তো জামাতকে মাইনাস করে হয়েছিল। তো এর পরবর্তীতে যদি সময়গুলো দেখেন বাড়ি ভাই আপনি, যে বাংলাদেশে 90 থেকে এখনো পর্যন্ত যে গণতান্ত্রিক আন্দোলনের, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ ধারণের কথা বলা হচ্ছিল, তখন একটি বিশেষ গোষ্ঠী, যাদের একসময় মুক্তিযুদ্ধ অংশগ্রহণ ছিল কারো কারো, তারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হয়েছে এই ন্যারেটিভটি সামনে আনে। এই গোষ্ঠীটি পাকিস্তান ফেরত সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে কলামিস্ট বানায়। আপনাকে খুব সূক্ষ্মভাবে বিচার করতে হবে, খুব গভীরতার জায়গা থেকে। এই যে 90 পরবর্তী সময়ের যে বয়ানগুলো ধীরে ধীরে সমাজে তৈরি করা হলো বাংলাদেশকে একটা ফেইলুর রাষ্ট্র করার জন্য, একটা রাষ্ট্র সফলতা আসে যেই সমস্ত স্তম্ভকে দিয়ে: বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, গণমাধ্যম, তার সেনাবাহিনী। এই 4টা বড় জায়গা আপনি খেয়াল করে দেখবেন, আমাদের এই 4টি জায়গাতেই একটু একটু করে আঘাত করে বাংলাদেশকে একটি ফেইলুর স্টেটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনি বলছিলেন সেনাবাহিনীর প্রশংসার কথা। আমরা যখন দেশের বাইরে যাই, দেশের বাইরে থাকি, তখন আমাদের মনে হয় যে যারা যখন বলে যে বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তারা অন্যরকম, এক সিয়েরা ঘটনা নিয়ে আমরা গণমাধ্যমে রিপোর্ট করেছিলাম, তাদের দ্বিতীয় প্রধান ভাষা হয়েছে বাংলা ভাষা। কেন? আমার সেই সেনাবাহিনীর সাধারণ সোলজারদের বদান্যতা। তারা মানুষকে, তারা অন্য একটি জাতি রাষ্ট্রকে গঠন করার পেছনে ভূমিকা রেখেছে। আমি বিশ্বাস করি না এই দেশ, এই বাংলাদেশে যেরকম 71-এ এই যে সেনাবাহিনীর সদস্যরা ঝাঁপিয়ে পড়েছিলেন, 90-এ নুরুদ্দিন খানের নেতৃত্বে যেমন ঝাঁপিয়ে পড়েছিল, সাধারণ ছাত্রদের পক্ষে থেকে ছিল, মানে স্বৈরাচারের পক্ষে যায় নাই, তেমনি ভাবে আমি মনে করেছিলাম যে এই সৈন্যরাও
মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ করবে না। আজকে খুব পীড়া অনুভব করে। আমি মনে করি এখনো অসংখ্য সোলজার রয়েছেন যারা দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, যারা মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখার প্রশ্নে, সংবিধান প্রণয়নের প্রশ্নে কাজ করছে, কিন্তু তারা যেহেতু এক ধরনের চেইন অফ কমান্ডকে ওন করেন, সেই কারণে অনেক কথা তারা বলতে পারছেন না। আর পাকিস্তান দর্শনে বিশ্বাসী যে গ্রুপটি, সেই গ্রুপটি এখন থাবা বাড়িয়েছে আমাদের সেনাবাহিনীর মধ্যে। তারা সেইখানে ডিভিশন করতে চাচ্ছে। সেখানে ডিভিশন করতে পারলে সুবিধাটা কি? আমার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। সেইখানে সেনাবাহিনীকে ব্যর্থ করতে পারলে লাভটা কি? বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হবে। আর বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র উঠলেই পাকিস্তানি দর্শনের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সহজ হবে। এই অঙ্কটি, এই ন্যারেটিভটি চেক করা সম্ভব হয়েছে। পাকিস্তানি ডিফেন্স ফোর্সের একটা টুইট অনলাইনে আছে, এটা কি আসল না নকল, এটা কি চেক করার সুযোগ? আমি এখনো পারিনি। আমি কালকে আমি এটা আপনার এখানে আপনার শোতে বসার আগ মুহূর্তে আমার চোখে এসছে, খবরটা এসছে, ফলে আমি এখনো চেক করতে পারিনি। নিশ্চয়ই আমি এটা চেক করব। ওখানে তারা বলছিল যে যে বাড়িতে থেকে পাকিস্তান রাষ্ট্র ভাঙা হয়েছে, সেই বাড়িটা বাংলাদেশ ছাত্ররা গুড়িয়ে দিয়েছে। অবশ্যই আমরা এটা দেখব এটা সঠিক কিনা। কিন্তু আমি অন্য কারণে বলি যে যখন ধরেন যে বাংলাদেশের এর আগেও আরেকটা পাকিস্তানের আর্মির পক্ষ থেকে কিন্তু একটা স্টেটমেন্ট হয়েছিল, তো তাদের ওয়েবসাইটে যে নিউজটা হয়েছিল বাংলাদেশের কোথাও পাই নাই আমরা, কিন্তু পরবর্তীতে পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু পাকিস্তান নেভির সেই প্রেস রিলিজ এর ব্যাপারে কোনো নেতিবাচক কথা বলা নেই, যে এটা তাদের না, ওইটা বলা হয় না। ফলে এটা যদি সঠিক কি বেঠিক এটা জানতে পারা যাবে, এটা খুব বেশি সময় লাগবে না, 2-1 দিনের মধ্যে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ফলে আমি জেনে শুনেই বলতে চাই, না জেনে বলতে চাই না। তবে একটা জিনিস তো সত্য, এই আন্দোলনের সঙ্গে আইএসআই এর ইন্ধন ছিল, এ তো দিনের মতো পরিষ্কার। এটা হয়তো পতাকা এসেছে কালকে 32 নম্বরে, আইএসআই এর কোনো পতাকা কি 32 নম্বরে কালকে এসেছে? না, আইসিসি এর কথা বলছেন তো? আইসিসি এর পতাকা না, আইসিসি এর কোনো পতাকা আসে নাই, মানে আমার চোখে পড়ে না। আমি অন্ধকার হয়ে গেছে, পরে কি হয়েছে জানি না। একটা পুরনো, এটা কি পুরনো ছবি? এটা ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাসছে, কিন্তু এটা কি পুরনো ছবি না নতুন ছবি? এইটা আমি এখনো এটা দেখি নাই। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি বাংলাদেশের জাতীয় পতাকা হাতেই অনেককে দাঁড়াতে দেখেছি। তো এই দৃশ্য তো আমাদের কাছে নতুন না। 18 সালে যখন কোটা আন্দোলন হয়েছিল, বঙ্গবন্ধুর ছবি নিয়ে, শেখ হাসিনার ছবি নিয়ে আন্দোলন করা হয়েছে, স্লোগান হয়েছে বাংলাদেশের ছবি নিয়ে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যেকেই জাতীয় পতাকা তাদের মাথায় বেঁধে। 18 কোটা আন্দোলনে মাথায় ছিল কিন্তু বঙ্গবন্ধুর ছবি, মাথায় ছিল বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি মাথায় ছিল। না, আমি সেটাই তো বললাম যে সেগুলো করে পরবর্তী পরিণতি কি হয়েছে আমরা জানি। ফলে এইগুলো হচ্ছে যে আন্দোলনের কৌশলের নানা রকম ক্যামোফ্লেক্স ছিল। ফলে ওইগুলি আমি মোটা দাগে নিতে চাই না। আর কেউ যদি পতাকা নিয়েও যেতে পারে, সেটা অস্বাভাবিক কিছু না। এইখানে তো কলেজের ছাত্ররা আপনার কলেমা লেখা পোস্ট নিয়ে আইসিস এর যেই অনুযায়ী ফ্ল্যাগের মতো করে ফ্ল্যাগ নিয়ে ঘুরেছে। এইখানে তো নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর 5ই আগস্ট মানে 8ই আগস্টের পরে প্রকাশ্যে মিছিল করেছে, প্রেস ক্লাব থেকে শুরু করে শাহবাগে প্রকাশ্যে হিজবুত তাহরীর মিছিল করেছে। তো সুতরাং এইগুলো তো মানে একেবারে অলরেডি ঘটে যাওয়া বর্তমান। তো ফলে নাথিং নিউ আমার কাছে এইগুলো। আমি যে জায়গাটায় শঙ্কিত বাড়ি ভাই বারবার, সেটি হচ্ছে দয়া করে এই রাষ্ট্রটাকে বাঁচাইতে হবে। সেই বাঁচানোর জন্য সংশ্লিষ্ট যারা আছেন, আমি কিন্তু খুব মোটা দাগে না, খুবই সিরিয়াসলি বলছি কথাটা, বাংলাদেশ রাষ্ট্রটা আজকে প্রশ্নের মধ্যে পড়ে যাচ্ছে ভাই। আগে তো রাষ্ট্রটা টিকাবেন, তারপরে না কে ক্ষমতায় যাইবেন না, কোন আদর্শ নিয়ে যাবেন, কোন আদর্শ নিয়ে যাবেন না। বাংলাদেশ রাষ্ট্রটা টেকানোর জন্য দয়া করে আর এই ডার্টি গেম খেলবেন না। সেভ বাংলাদেশ। আপনি একটু আগে বললেন ইউনূস সরকারের অস্তিত্ব পাচ্ছেন না আপনারা দেশে, তাহলে আপনার সামনে ইলেকশন, সংস্কার করতে হবে, নানা কিছু করতে হবে। বিএনপি মাঝখানে বলেছিল ইলেকশনের জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট লাগবে, নিরপেক্ষ সরকার লাগবে। দেশ আসলে কোন দিকে যাচ্ছে?
ওই যে আমি বললাম আমি জানি না, তবে আমি প্রত্যাশা রাখি, এখনো প্রত্যাশা রাখি বিএনপি, আমি অন্তত পক্ষে দেখতে পাচ্ছি 5ই অগাস্ট থেকে যদি আমি নিবিড়ভাবে ফলো করি, অনেক ম্যাচিউরড পলিটিক্স করছে। নিশ্চয়ই বিএনপির অনেক নেতা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, তারা বুঝবেন যে তাদের করণীয় এই মুহূর্তে কি, সেই অনুযায়ী তারা রাজনৈতিক কর্মসূচি নেবেন। কারণ মানুষের কাছে এখনো পর্যন্ত কিন্তু বুঝতে হবে যে আওয়ামী লীগ একদিকে, আওয়ামী লীগ আরেকদিকে বিএনপি, এই দুটি সংগঠনেরই কিন্তু শেকড় পর্যন্ত তাদের রাজনীতির শেকড় কিন্তু একদম তৃণমূল পর্যন্ত। ফলে যেহেতু আওয়ামী লীগ এখন কার্যত সাংগঠনিক কার্যক্রমে অনুপস্থিত, ফলে সেই রকম একটি জায়গায় বিএনপির একটি ঐতিহাসিক সময় এসছে। বাংলাদেশের মানুষ তাদের পাশে মানে দাঁড়ানোর জন্য, এটি শুধু বিএনপির রাজনৈতিক বিশ্বাসের জায়গা থেকে নয়, সেভ বাংলাদেশ পিপল, সেভ বাংলাদেশ, এই রোলটি প্লে করার জন্য বিএনপি যদি এবার ভুল করে তাহলে সেই মাসুল কিন্তু আওয়ামী লীগের মতো তাদেরকেও দিতে হবে। 32 নম্বরের বাড়ির সাথে বাংলাদেশের অনেক মানুষের অনেক সম্পর্ক জড়িত, ব্যক্তিগত সম্পর্ক জড়িত, পারিবারিক সম্পর্ক জড়িত। এমনকি স্বাধীনতার পরে আমরা বিভিন্ন ভাষ্যে বিষয় পেয়েছি খালেদা জিয়াও ওই বাড়িতে বিভিন্ন সময় গিয়েছিল। সেই বাড়িটা ধুলায় মিশে গেল, সেই বাড়িটার নতুন কোনো কিভাবে ফিরে আসবে আপনি মনে হয় সেটা? দেখুন, আমি এখনই প্রেডিক্ট করতে পারছি না, অন্য কারণে বলছি যে তারা যদি মসজিদ বানায়, ধরেন তারা যদি মসজিদ বানায়, আমি জানি না আওয়ামী লীগ আইসা কোনোদিন বা শেখ হাসিনার যে ক্যারেক্টার চিনি, যদি উনি জীবিত থাকেন, তো সেই ক্ষেত্রে কখনো ওই বাড়িটাতে আবার এই মসজিদ ভেঙে অন্য কিছু করবেন। এটা হচ্ছে মানে আমার যেটা অবজারভেশন। শেখ হাসিনাকে আমি যতটুকু বুঝতে পেরেছি রাষ্ট্র চালানোর প্রশ্নে এবং বিরোধী দলের থেকেও গণমাধ্যমে কাজ করার এক্সপিরিয়েন্স থেকে, 1, 2 হচ্ছে কেউ অতি উৎসাহীরা বলছে এখানে পাবলিক টয়লেট করবে। যা কিছুই করা হোক না কেন বাড়ি ভাই, এই দেশে ধরেন যে এটা তো 75 পরবর্তীতে পরিত্যক্তই পড়েছিল বঙ্গবন্ধুকে মেরে ফেলার পর। আপনার নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা যখন প্রথম আসলেন, তার বাড়িতে ঢুকতে চাইলেন, বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই, কি অবস্থায় ছিল। আমি ওই আলোচনাগুলো তো ডিটেলে আর যেতে চাই না। ধরেন যে আপনি ব্যক্তিগত স্মৃতির কথা বলছিলেন না, আমি বলবো যে সর্বশেষ একেবারে অক্ষত অবস্থায়, মানে আমি একটা আমার খুব বিরল অভিজ্ঞতা আছে একটা জিনিস সর্বশেষ এটার। ধরেন যে এই অগাস্ট অর্থাৎ এই 2024-এই নির্মলেন্দু গুণ, আমি এবং আমরা দুইজন, মানে আমার বেসিক্যালি নির্মলেন্দু গুণ গিয়েছিলেন, আমি তার সঙ্গে ছিলাম। সেখানে গুন্দা যে বিখ্যাত কবিতা, যে স্বাধীনতা শব্দটি যেভাবে আমাদের হলো, সেই কবিতাটি তার সকণ্ঠে সেদিন এই 32 নম্বরে দাঁড়িয়ে পড়েছিলেন। আবার 32 নম্বরের প্রতিটি ঘর তিনি একটু একটু করে ঘুরে দেখেছিলেন এবং সেটি একটু রেকর্ড করা হয়েছিল একটি বেসরকারি টিভি চ্যানেলের জন্য। বিপ্লব বড়ুয়া ছিলেন সেখানে। ফলে আমার কাছে, আমি জানি না যে গুন্দা, আপনি জানেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লেখার কারণে তিনি জেলও খেটেছিলেন সেই 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পরে। আজকে নির্মলেন্দু গুণের এই 32 নম্বরকে ভেঙে ফেলার পরে তার মানসিক পরিস্থিতি কি? তবে এই ভাঙাটাই তো শেষ না। পারিবারিক প্রতিটি ধূলিকণা আর মধ্যে মিশিয়েও যদি চায়, বঙ্গবন্ধু তো বাংলাদেশের প্রতিটি ধূলিকণায় মিশে আছেন। বঙ্গবন্ধুকে তো অত্যন্ত অবহেলার সঙ্গে দাফন করা হয়েছিল, তাই না? তো ফলে হচ্ছে বঙ্গবন্ধুর রাজনৈতিক কার্যক্রম নিয়ে অনেক সমালোচনা আছে, অনেক সমালোচনা থাকবে। এক বদরুদ্দিন উমরের যদি আপনার এই লক্ষ লক্ষ শব্দ দেখেন, সেখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে তার কত হাজার শব্দ উনি লিখেছেন। তো আমি সেই সমস্ত জায়গাতেও, তাতে কি বঙ্গবন্ধুকে মুছে ফেলা গেছে? আমার ভিন্ন মত থাকতে পারে তার রাজনৈতিক কার্যক্রম কর্মপদ্ধতি নিয়ে, কিন্তু বঙ্গবন্ধুই। এতে মাওলানা ভাসানীকেও ছোট করা হয় না, বড়ও করা হয় না। বঙ্গবন্ধুই যা তাই থাকবে। 32 নম্বর, এখন যদি আপনি রোডের হিসাব করেন, রোডের হিসাব অনুযায়ী তো 32 নম্বর আর 32 নম্বর সিরিয়ালে নাই, কিন্তু মানুষের কাছে ওই 32 নম্বরই
সিম্বল হয়ে আছে, এটা আজীবন থাকবে। ফলে আজকে যখন আমরা ৭১ বলি, খালি ৭১ তো একটা সংখ্যা না, তাই না? ইটস এ সিম্বল। আমি যখন ৫২ বলি, ৫২ তো একটা সংখ্যা না, এটা সিম্বল। আমি যখন ২১শে ফেব্রুয়ারি বলি, এটা সিম্বল। আপনাকে শুধু এতটুকু বলি যে ৫ই ফেব্রুয়ারি ঘটনাটা ঘটলো, এই ৫ই ফেব্রুয়ারি এই বাংলাদেশে আরেকটি ঘটনা জন্ম হয়েছিল, আমরা কিন্তু ভুলি নাই সেটা। আওয়ামী লীগের প্রতি ভ্রুকুটি দেখিয়ে গণজাগরণ মঞ্চের জন্ম হয়েছিল। সেই সময়ে এই দেশের তরুণরা ৫ই ফেব্রুয়ারিতে একত্রিত হয়েছিল, যখন কাদের মোল্লা এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে কাদের মোল্লার রায় যখন হলো যে তাকে যাবজ্জীবন দেওয়া হবে, এটার প্রতিবাদে এই দেশের তরুণ সমাজ নেমে এসেছিল। এই দেশের তরুণ সমাজ সেই দিন অত্যন্ত অহিংস উপায়ে এক স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে তুলেছিল, এই ৫ই ফেব্রুয়ারিতেই ২০১৩ সালে। সেই দিন কিন্তু এই তরুণ সমাজ দেশের সংবিধান চেঞ্জ করে আইন চেঞ্জ করিয়েছিল, দেশের আইন চেঞ্জ করিয়েছিল, পার্লামেন্টে বাধ্য করেছিল যে আইন চেঞ্জ করতে, কারণ সরকারের পক্ষ থেকে কোনো আপিলের বিধান ছিল না। অর্থাৎ তারুণ্যকে আপনি দেখেন, ২০১৩ সালের যেই তারুণ্য, যেই লক্ষ জনতা তারুণ্যের ডাকে সমবেত হয়েছিল, তারা বাংলাদেশকে, তারাও স্লোগান দিয়েছিল যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, অন্যদিকে যান, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। সেই রাষ্ট্র মেরামত ছিল অহিংস, গঠনমূলক। সেই রাষ্ট্র মেরামত ছিল ভবিষ্যতের দিকে স্বপ্নবান বাংলাদেশ গড়ে তোলার আন্দোলন। আর এই রকমেরই কিছু তরুণদের এবারকার আন্দোলন দেখেন, সেই আন্দোলন মব ভায়োলেন্স, সেই আন্দোলন ধ্বংসের আন্দোলন। ফলে তারুণ্যের দুটো রূপই দেখতে হবে। বাংলাদেশে ৭১ সালে বহু তরুণ মুক্তিযুদ্ধে গিয়েছিল, আবার বাংলাদেশে ৭১ সালে বেশ কিছু তরুণ আলবদর বাহিনীর সদস্য ছিল। সুতরাং তরুণ আর তারুণ্য, এই যে পার্থক্য, ফিলোসফিক্যাল পার্থক্য, এই পার্থক্য আমার দেশে বিরাজমান আছে। এবং আজকে আমিও বলি ভাই, শেষ করতে চাই এইটা বলে, ফিনিক্স পাখি কিভাবে জন্ম হয়। তরুণ, তোমরা বুঝে নাও, যারা এই মব ভায়োলেন্স করেছো, জেনে নাও, বাংলাদেশ, এইটির জন্ম এই পূর্ব বাংলা কখনো মাথা মতো করে নাই। ব্রিটিশের সঙ্গে না, ওলন্দাজের কাছে না, মোগলের কাছে না। স্বাধীন সুবে বাংলার ইতিহাস ভুলে যেও না, এই ভাটি বাংলার ইতিহাস ভুলে যেও না, এইখানে তেভাগার আন্দোলনের কথা ভুলে যেও না, সাঁওতাল বিদ্রোহের কথা ভুলে যেও না, ফকির সন্ন্যাস বিদ্রোহের কথা ভুলে যেও না, ফরাজি আন্দোলন ভুলে যেও না। ফলে প্রত্যেকটি আন্দোলনের অভিজ্ঞতার উত্তরাধিকার কিন্তু আমরা। ফলে আজকে এত নিপীড়ন নির্যাতনের পর, এত হাজার বছরের স্বাধীনতার স্বপ্নের পর ৭১ আমি স্বাধীন হয়েছি। ফলে সেই স্বাধীনতাকে এত সহজ না বাবারা, এত সহজ না যে সেই স্বাধীনতার স্পিরিটকে ধূলিসাৎ করে দেওয়া। আর সেই স্বাধীনতার নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অত সহজ না। দলমত নির্বিশেষের ঊর্ধ্বের নেতা শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগ তাকে দলীয় বানিয়েছিল, আর আওয়ামী লীগের সেই পানিশমেন্ট হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর ৩২ নম্বর, বাঙালি জাতি শুধু না, নিপীড়িত মানুষের ঠিকানা ওইটি। হিসাব করায় গন্ডায় বুঝে নেবে। আমি না পারি, আমার সন্তান নেবে, আমার সন্তান না পারে, তার সন্তান নেবে। এটাই বাংলার ইতিহাস। অনেক ধন্যবাদ নজরুল, আপনি সাবধান থাকবেন। আপনি সাবধান থাকলে আমরা এ ধরনের তথ্য আরো পাবো। আমি গত ২৪ ঘন্টায় আর কোনো সাংবাদিককে এত বিস্তারিত ভাবে বিষয়টা আলাপ করতে দেখি নাই। আপনাকে অনেক ভালোবাসা নজরুল, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন বাড়ি ভাই। জয় বাংলা। জয় বাংলা।